আওয়ামী লীগ সরকারের সময় কুইক রেন্টালে বিদ্যুৎ কেনায় সংশ্লিষ্টদের দায়মুক্তির আইনকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ঘোষণা হয়েছে মন্ত্রীর একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ রায় দেন। এতে সরকারি কেন্দ্রগুলোকে পুরোদমে উৎপাদন চালু রাখতেও বলা হয়েছে। রিটকারী আইনজীবীর অভিযোগ, লুটপাটের সুযোগ তৈরি আইন করে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছিল। রায়ের নির্দেশনা অনুযায়ী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে করা চুক্তি পুনর্মূল্যায়ন বা বাতিল করতে পারবে সরকার। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে, তো ওই জন্যই আদালত এই ৬-২-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণে ৬-২-কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আইন করে কুইক রেন্টালে বিদ্যুতের দায়মুক্তি অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, রায়ে আদালত কি বলেছে বিস্তারিত জানাবেন আমাদেরকে, কারণ আমরা দেখেছি যে রায়ের সময় মন্ত্রীর একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও অবৈধ ঘোষণা করা হয়েছে। আতিফা, ধন্যবাদ আপনাকে। দেখুন, ঠিকই বলছিলেন, এখানে দুটি ধারাকে আইনের চ্যালেঞ্জ করে আদালতে এসেছিলেন রিটকারী, এবং সেই দুটি ধারাকেই কিন্তু অসাংবিধানিক অবৈধ ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই সবার মনে আছে যে এই কুইক রেন্টালের বিষয়গুলো, বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে গত সরকারের আমলেও। মূলত ২০০৯ সাল থেকে কুইক রেন্টালের মাধ্যমে যেই বিদ্যুৎ ক্রয় করেছে সরকার, এবং পরবর্তী ২০১০ সালে এই আইনটি করা হয়। এই আইনে মূলত যে দুটি জায়গাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে বা সমালোচনা হয়েছে, এমনকি আদালত আজকে যে দুটিকে ধারাকে অবৈধ বা অসাংবিধানিক ঘোষণা করেছে, প্রথমত একটি ধারায় ছিল যে এই আইনের অধীনে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে, আদেশ, নির্দেশ, ব্যবস্থাপনা, এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি আদালতেও তোলা যাবে না। এটি একটি ধারা, এই আইনের ৯ ধারা, এবং আরেকটি ৬ ধারার ২ উপধারায় সেখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এই মন্ত্রণালয়ের, অর্থাৎ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী বা যিনি শীর্ষে থাকবেন, তিনি এককভাবে ক্রয় সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, টেন্ডার ছাড়াও নিতে পারবেন। তো সেই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে এসেছিলেন রিটকারী, এবং আদালত এই দুটো বিষয়কেই কিন্তু দুটি ধারাকে অবৈধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য এই বিষয়টি, এই ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন, এই আইন করতে হয়েছিল। কিন্তু দেখুন, এই কুইক রেন্টালের মাধ্যমে যে বিদ্যুৎ ক্রয় করা হয়েছে বা কুইক রেন্টালের মাধ্যমে স্থাপিত যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেখানে সবচেয়ে বেশি সমালোচনা ছিল ক্যাপাসিটি চার্জ নিয়ে। আমরা যদি গত অর্থ বছরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া গত অর্থ বছরের যে তথ্য, যেটি আমরা জানতে পারছি, সেখানে বলা হচ্ছে যে শুধু ২০২৩-২৪ অর্থ বছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ ৩২,০০০ কোটি টাকার বেশি দিতে হয়েছে। তো এই ৩২,০০০ কোটি টাকার বেশিরভাগই গেছে কুইক রেন্টালের মাধ্যমে যে সমস্ত ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্র সেখানে। তবে এই ক্ষেত্রে একটু সুখের বিষয় হচ্ছে যে কুইক রেন্টালের মাধ্যমে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বা চুক্তি করা হয়েছে, তার বেশিরভাগই আগামী ২০২৬ সালের মধ্যে শেষ হচ্ছে, যদি এর মধ্যে আর কোনো চুক্তি নবায়ন না করা হয়। এখন প্রশ্ন উঠছে যে যেহেতু আজকে হাইকোর্ট এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধারা, যার মাধ্যমে মূলত সংশ্লিষ্টরা দায়মুক্তি পেয়েছিলেন এবং ইচ্ছে মতো কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ ক্রয়ের চুক্তিগুলো করা গেছে, তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আদালত এটিকে অবৈধ ঘোষণা করে দিয়েছে, এখন তাহলে কি হবে? আইনজীবী বলছেন, আদালতের এই রায়ের ভিতরে নির্দেশনা এসছে দুটি। একটি হচ্ছে যে নতুন করে যাতে বিদ্যুতের সমস্যা না হয় বা কোনো ধরনের ঘাটতি মেটানোর জন্য সরকারি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোকে পূর্ণ মাত্রায় সচল রাখতে, অর্থাৎ উৎপাদন ক্ষমতার যা আছে পুরোটাই যেন উৎপাদন করা যায়, সেই ব্যাপারে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা আছে। একই সাথে আজকের এই যে দুটি আইনের যে দুটি ধারাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, এর আলোকে এখন পর্যন্ত যেসব কুইক রেন্টাল সচল আছে তাদের চুক্তি সরকার চাইলে পুনর্মূল্যায়ন করতে পারে অথবা বাতিলও করতে পারে। তো আইনজীবীও বলছিলেন যে এই ধরনের আইনে এই ধরনের সুযোগ দেওয়া, দায় মুক্তি দেওয়া, মন্ত্রীর হাতে একক ক্ষমতা রাখা, এর পেছনে আইনজীবী যেটি ধারণা, এবং এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে, মূলত এর ভেতর দিয়ে মহা লুটপাট চলেছে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে। তো সেই বিষয়গুলো আজকে আলোচনা এসছে এবং আইনজীবী তাই বলেছেন। সব মিলে হাইকোর্ট থেকে এই বিষয়ে এই ছিল আমার কাছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। গভীর রাতে 4 উপদেষ্টার দেখা পেয়ে সড়ক থেকে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাত 2:30টার দিকে অর্থোপেডিক হাসপাতালের সামনে যান আসিফ নজরুল, ফরিদ আক্তার, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ।
নিজেদের কাঁধে দায় তুলে নিয়ে দেন দ্রুত সংকট সমাধানের আশ্বাস। এদিকে আহতদের সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। চিকিৎসা পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান। চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইলচেয়ারে বসেও তাতে অংশ নেন অনেকে। এক পর্যায়ে রাতেই 4 উপদেষ্টাকে সেখানে এসে দাবি পূরণের আহ্বান জানান তারা। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। আমার কথা একটাই, পুনর্বাসন চাই, আমাদের অধিকার চাই। এখন পর্যন্ত তারা প্রপারলি উন্নত চিকিৎসা দিতেছেন, আমাদের সান্ত্বনা পুরস্কার দিতেছে। পরে মধ্যরাতে সেখানে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও মাহফুজ আলম। নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে দেন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন, আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। হাসপাতালের সিন্ডিকেট সহ নানা জটিলতায় আহতরা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না বলেও জানান তারা। দেন আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস। আমি আপনাদেরকে রাস্তায় রেখে তাহলে আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন, আপনারা যান, ভিতরে যান। আমরা যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব সময় দেখছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন। পরে 4 উপদেষ্টার আশ্বাসে সড়ক ছেড়ে হাসপাতালে ফেরেন আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে দেন আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের অনেকেই আর্থিক সহায়তা পাননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান। এ সময় সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আহতদের সুচিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, আন্দোলনকারী আহতদের চিকিৎসা মোটামুটি চললেও আর্থিক সহযোগিতা পাননি তারা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনও রাজনীতি করতে চাইছে। কিভাবে তারা দেশে আবার এই অধিকার চায় প্রশ্ন তোলেন তিনি। কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত, খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি, এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি। এবং তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটার দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই জুলাই আগস্ট বিপ্লবে আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের পুনর্বাসনে সরকার আন্তরিক। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান। مولانا العظيم
তারা শুধু যে চিকিৎসা চাচ্ছে তা না, তারা এমনও অনেকে আছে তাদের মধ্যে যারা একমাত্র উপার্জনশীল মানুষ ছিল। তো তাদের পরিবারগুলো, এমনকি কেউ কেউ আছে যে যারা ঋণ নিয়েছিল, তাদের ঋণের কিস্তির জন্য তাদের বাড়িতে এসে ধর্ণা দেয়। তো তারা সেই টাকা কোথায় পাবে? তাদেরকে পুনর্বাসনের ব্যাপারটা তারা চাইছে, এবং সেটা আমরা মনে করি যে খুবই যৌক্তিক একটা দাবি। সংস্কারের গতির উপর জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলেও মনে করেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, যত দ্রুত নির্বাচন দেয়া যায় সে পথেই রয়েছেন তারা। দায়িত্ব নেয়ার সময় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই ছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করা। তবে সব পক্ষের ঐকমত্যে সংস্কার আগে শেষ হতে হবে, আর তা সম্পূর্ণের সঙ্গে সঙ্গেই দেয়া হবে নির্বাচন। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে এ বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের সব সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকারের প্রতি যথাযথ সম্মান দেখানোর বিষয়টি নিশ্চিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি 167 সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিলকে দুঃখজনক বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। এছাড়া আওয়ামী লীগের 10 নভেম্বরের কর্মসূচিতে বাধা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাবরই মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র, কারণ ভিন্নমত গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারাটা জরুরি বলেও নিয়মিত ব্রিফিংয়ে উল্লেখ করেন বেদান্ত প্যাটেল। ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, পরে চকবাজার থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থানার একটি হত্যা মামলায় সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এমপি সোলাইমান সেলিম আত্মগোপনে ছিলেন। তিনি সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। গত 1 সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে হাজি সেলিম গ্রেপ্তার হন। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। মিরপুর মডেল থানার হত্যা মামলায় রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ভোলা সদর ও দৌলত খান থানায় 3টি মামলা রয়েছে। আলী আজম মুকুল 2014 সালে ভোলা 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2018 ও 2024 সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ঝালকাঠিতে বিএনপির অফিসে হামলা ভাঙচুরের অভিযোগে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ 59 নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এ মামলা করেন। এতে বলা হয়, 2021 সালের 4 অক্টোবর সন্ধ্যায় আমির হোসেন আমুর নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর করা হয়। পেট্রোল বোমায় পুড়িয়ে দেওয়া হয় আসবাবপত্র। বাদী জানান, স্বৈরশাসনের কারণে সে সময় এ ঘটনায় মামলা নেয়নি থানা। আগে যেমনটি জানিয়েছি যে গভীর রাতে 4 উপদেষ্টার দেখা পেয়ে সড়ক থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই আগস্ট আন্দোলনের আহতরা, আর তাদের সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, বৈঠকটি শুরু হয়েছে কিনা, কারা অংশ নিচ্ছেন সেখানে আমাদের জানাবেন বিস্তারিত। এরই মধ্যে বৈঠক শুরুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যারা আহত
তাদের একটি প্রতিনিধি দল এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছে এবং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অবস্থান করছেন, বসেছেন। আর বেশ কয়েকজন উপদেষ্টার এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। উপদেষ্টারা একে একে আসছেন। স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, আমরা যতটুকু শুনেছি আইন উপদেষ্টা থাকার কথা রয়েছেন, তথ্য উপদেষ্টা থাকার কথা রয়েছেন, তারাও এই সভায় অংশ নেবেন। এর আগে আমরা গতকাল দিনভর আহতরা এই 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছেন সেই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা আহত হয়েছেন, যারা পা হারা হয়েছেন, যারা চোখ হারা হয়েছেন, তারা গতকাল দিনভর জাতীয় পঙ্গু হাসপাতালের সামনে অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করে। সেখানে গভীর রাতে 4 জন উপদেষ্টা যাওয়ার পরে তারা তাদেরকে আজকের বৈঠকের আশ্বাস দিলে তারপরে তারা তাদের কর্মসূচি থেকে সরে আসে। আর আজকের এই বৈঠকটি গতকালই ঘোষণা দেওয়া হয়েছিল অনুষ্ঠিত হবে। আর এই যারা আন্দোলন করেছে তাদের দাবি হচ্ছে তাদের সুচিকিৎসার জন্য সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি, তাদের কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে না, তাদের পাশে থাকা হচ্ছে না। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলোর পাশেও সরকার কাঙ্ক্ষিতভাবে থাকছে না। তো গতকাল যখন উপদেষ্টারা সেখানে যান, তারা উপদেষ্টারা এই আন্দোলনকারীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তারা বলেন তাদেরকে সময় দিতে এবং সময় দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে যে বৈঠক হবে সেখানে সব ধরনের কি দেয়া হবে অথবা কতখানি সহায়তা দেয়া যাবে, কোন প্রক্রিয়ায় দেয়া হবে সেটি নিয়ে আলোচনা হবে, তাদেরকে আশ্বস্ত করা হবে। সেই জন্য এই সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে জুলাই ফাউন্ডেশন একটি গঠন করা হয়েছে। সেই ফাউন্ডেশনের আওতায় বেশ কয়েকজন শহীদ পরিবারকে এরই মধ্যে সহায়তা দেওয়া হয়েছে। সেখান থেকে বলা হচ্ছে যে ধাপে ধাপে সবাইকেই সহায়তা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পাশে সরকার সর্বাত্মকভাবে থাকবে। আর আজকের এই বৈঠকের পরে জানা যাবে যে এই যে সহায়তা দেওয়ার প্রক্রিয়াটি আবার কবে নাগাদ কিভাবে শুরু হবে। আর সেই সঙ্গে যারা আহত, যারা আন্দোলন করছিলেন, তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটিও এই বৈঠকের পরে জানা যাবে। আমরা দেখছি যে দুপুর 1:30টার পর থেকেই যারা আহত রয়েছেন তারা এই সচিবালয়ে এসে উপস্থিত হচ্ছেন, তারা এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। বৈঠকটি অথবা 1.5 থেকে 2 ঘন্টা হওয়ার কথা, কারণ সেখানে সবাই তাদের বক্তব্য রাখবেন। এরপরে উপদেষ্টা পরিষদ থেকে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই আলোকে একটি রূপরেখা তৈরি করা হবে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারকে সহায়তার ভেতরে কিভাবে নিয়ে আসা হবে, কোন প্রক্রিয়ায় নিয়ে আসা হবে সেটির একটি রূপরেখার প্রাথমিক ধারণা আজকের এখান থেকে চূড়ান্ত হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু। বসুন্ধরা আবাসিক প্রকল্পের 23টি প্লট সরকারি খাস জমি দাবি করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এসব জমিতে অনেকেই গড়ে তুলেছেন বহুতল ভবন, কারো বাড়ি নির্মাণাধীন। উদ্বেগ আর উৎকণ্ঠায় ওইসব প্লট ও ফ্ল্যাট মালিকরা। সংকট সমাধানে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। আর খাস জমি উদ্ধারে কঠোর অবস্থানে ঢাকা জেলা প্রশাসন। প্রায় 11,500 বিঘা জমি নিয়ে বসুন্ধরা আবাসিক প্রকল্প। অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সুবিধায় গড়ে তোলা হয়েছে রাজধানীর বুকে এক টুকরো শহর। তবে হঠাৎ করেই বিপাকে এইচ ব্লকের বেশ কিছু প্লট ও ফ্ল্যাট মালিক। জমি কিনে বাড়ি করেছেন, বসবাসও করছেন, অথচ এখন হুট করে জেনেছেন তাদের বাড়ি সরকারি জমিতে। তার মানে এইখানে হচ্ছে গিয়ে আপনার 15টা। জেলা প্রশাসন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে লাল নিশান ও বিশেষ সতর্কবার্তা। কাঁটাতারের বেড়াও তুলে দেওয়া হয়েছে কারো কারো প্লটে। এইচ ব্লকের 9 নম্বর সড়কে 3 কাঠার 15টি ও 8 নম্বর সড়কের আরও 8টি প্লট পড়েছে খাস জমিতে। এসে লাল পতাকা দিয়ে গেছে, পরবর্তীতে এসে কাঁটাতারে বেড়া দিয়েছে, বেশ 2-3 দিন পরে এসে সাইনবোর্ড দিছে কোনো নোটিশ ছাড়াই। এটা কোনো নোটিশ দেওয়া হয়নি। এটা এসিলেন এসে দিছিল, মহিলা এসিলেন। কি বলছে? বলছে এটা সরকারি জায়গা। আর সে তারা প্রথম এই বাড়িতে সাইনবোর্ডটা দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা তাকে দরকার নেই। গ্রাহকের ভোগান্তির দায় কাঁধে নিয়ে জটিলতা নিরসনে কাজ শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ।
ওইটা তারা আরএসের থ্রুতে তারা এটা ক্লেম করতেছে, কিন্তু আমাদের কিন্তু সিএসএসে আমরা প্রপারলি আমরা কিনেছি এবং সেটা সিটি জরিপও কিন্তু স্টেট প্রপার্টি এটা ওন করে। তো আমরা চেষ্টা করি, যেহেতু তারা ক্লেম করেছে আরএসদের সমস্যা হয়েছে, আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। ঢাকা জেলা প্রশাসন বলছে সিএসএসএ, আরএস ও সিটি জরিপ অনুযায়ী এই জমিগুলো সরকারি। আইনি প্রক্রিয়ায় যা দখলমুক্ত করা হচ্ছে। সিএসএসএ, আরএস, সিটি এই সবগুলো রেকর্ডেই কিন্তু এই জমি খাসখতিয়ানভুক্ত। অনেকেরই কিন্তু যাদের সাথে তাদের কথা হয়েছে এই দাগের দলিল না, হয়তো অন্য কোনো দাগে তাদেরকে দলিল করে দেওয়া হয়েছে, দখল এখানে বোঝায় দেওয়া হয়েছে। হাউজিং অথরিটি তাদেরই তো আসলে প্রথম দায়িত্ব বর্তায় যে তাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে নিষ্কণ্টক জমি ওনারা বুঝিয়ে দেবেন। প্লট বা ফ্ল্যাট কিনে বিপাকে পড়া মালিকদের সংকটের সমাধান বসুন্ধরাকেই করতে হবে বলে মনে করে ঢাকা জেলা প্রশাসন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বাবা জেলে, মায়ের মৃত্যু। গোপালগঞ্জে 4 শিশু অনিশ্চয়তায়, প্রশাসনকে দেখভালের নির্দেশ। মসজিদে খুতবায় তথ্য প্রচারে প্রি ডায়াবেটিসের ঝুঁকি কমেছে 43%। সব উপাসনালয়ে প্রচারে চিন্তা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের মৃত্যু ও বাবা কারাগারে থাকায় অনিশ্চিত জীবনের মুখে 2 নবজাতক সহ 4 শিশু। দরিদ্র পরিবার, তাই তাদের দিন কাটছে স্থানীয়দের সহায়তায়। এই অবস্থায় যমজ নবজাতকের দেখভালের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিত্রাপাড়া গ্রামের 13 বছরের সাজ্জাদ পড়ছে ক্লাস 7-এ, তবে 1 সপ্তাহ ধরে স্কুলে যেতে পারছে না। বাবা জেলে, মারা গেছেন মা, তাই ছোট 3 বোনকে নিয়ে এখন সে দিশেহারা। আমার এই ছোট বোনের লেখাপড়া এখন সমস্যা, স্কুলে যাইতে পারতেছি না। আমার এই ছোট 2 বোন এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না। 1 মাস আগে যমজ শিশু জন্ম দিয়ে মৃত্যু হয় সাথী বেগমের। গত শুক্রবার হত্যা মামলায় গ্রেপ্তার বাবা জামাল মিয়া। এরপর থেকে অনিশ্চিত জীবন এই 4 শিশুর। 1 মাসের 2 নবজাতককে দেখছে নানি ও দাদি। খাওয়ান দেওয়া লাগে, পরম দেওয়া লাগে, স্কুল খরচ দেওয়া লাগে। ওদিকে আমার 3-4 বাচ্চা আছে, আমার মা আছে, এগো খাওয়ান দেওয়া লাগে। এখন তো ভাই আমি কুলাইয়া উঠতে পারি না। 4টে বাচ্চা কে তদবির করবে? এই দাদি পালতেছে একটা, নানি পালতেছে একটা, এক খাবার কে জোগাই দেবে? পুলিশ বলছে রাজনৈতিক মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে তার বিরুদ্ধে আগে থেকেই ছিল মাদকের মামলা। ওই সময় আসলে আমরা কাউকে পাই নাই, তার ছেলে মেয়ে যে ওখানে আছে বা সে নিজেও বলে নাই আমাদের। তার নামে আগে একটা মার্ডার মামলা আছে এবং ওই যে মাদক মামলা রয়ে গেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার হত্যায় গোপালগঞ্জ সদর থানায় 117 জনের নাম সহ মামলার আসামি 1,500। এই মামলাতে কারাগারে আছেন দিনমজুর জামাল মিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা সড়কে অবৈধভাবে চলছে প্রায় 8 লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ হয়ে যান। গত 2 মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম্য থামছে না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যা আর বন্ধ করা সম্ভব নয়। চলতি বছরের 15 মে সড়ক থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপর আন্দোলনের নামে রিকশা চালকরা। এর 5 দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দেন, তবে সেটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কেও। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বলছে সড়কে এখন চলছে অন্তত 8 লাখ অটোরিকশা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে 50,000 আর অক্টোবর মাসে 66,000 এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবক বা ট্রাফিক সহায়তাকারী নিয়োগ করা হয়েছে, তারাও কাজ করছে যেন কোনোভাবেই ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে আসতে না পারে, অথবা অননুমোদিত কোনো যানবাহন যেন নির্দিষ্ট সড়কে চলাচল করতে না পারে। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বলছে ব্যাটারি নিলামে তুললে সেই ব্যাটারি আবারও রিকশাতে ব্যবহার করা হয়। তারা তো পুঁজিপতি লোকজন, ক্ষমতাবান লোকজন। আমরা কখনো যদি তাদেরকে এই কথা বলতে যাই, তারা আমাদেরকে বলে আপনারা নীতিবাক্য বলেন কেন? সরকার আছেন, আপনি কি সরকার কি দেখেন আমি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি না? তা আপনার রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে কি হিরোইন আনবেন?
বিশেষজ্ঞরা বলছেন রিকশা বন্ধ না করে একটি নীতিমালার মধ্যে এনে এই বাহনগুলোকে ঝুঁকিমুক্ত করে তৈরি করতে হবে। আমাদের কিছু গাইডলাইন দরকার। এই যে যানবাহনের সংযোজন হচ্ছে, গ্যারেজগুলিতে তৈরি হচ্ছে, গ্যারেজগুলির কোনো অনুমোদন নাই, সেখানে কোনো প্রকৌশলী নাই, তাদের হাতে কোনো টেকনিক্যাল স্পেসিফিকেশন নাই, তারা কিন্তু এই ধরনের যানবাহন তৈরি করে ফেলছে। এদিকে সড়কের সবচেয়ে বড় এই সংকট নিয়ে কথা বলতে চায়নি বিআরটিএ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রি ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে মসজিদ ভিত্তিক তথ্য প্রচারের উদ্যোগে বড় সাফল্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ। গবেষণায় দেখা গেছে এভাবে মানুষকে সচেতন করার ফলে রোগে আক্রান্তের ঝুঁকি কমেছে 43 ভাগ। সফলতার কারণে সব ধর্মের উপাসনালয়ে তথ্য প্রচারের ব্যবস্থা চালু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে 3.5 লাখের মতো মসজিদ আছে। প্রতি শুক্রবার প্রায় 5 কোটি মানুষ জুমার নামাজ আদায় করেন। খুতবায় ডায়াবেটিস প্রতিরোধে তথ্য প্রচারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8 উপজেলায় একটি প্রকল্প নেয় ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য অধিদপ্তর। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও কাবা শরীফের ইমামের সহায়তায় এই বার্তা প্রস্তুত করা হয়। এসব উপজেলার নির্দিষ্ট মসজিদে বসানো হয় ডায়াবেটিস কর্নার। সেখানে ব্লাড সুগার পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা আছে। রোগ প্রতিরোধেও দেয়া হয় নানা স্বাস্থ্য পরামর্শ। এর আগে ইমামদের দেয়া হয় প্রশিক্ষণ। আমাদের ধর্মে যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি খুতবার মাধ্যমে বলা হয় তাহলে মানুষের ইনফ্লুয়েন্স হতে পারে। ইসলামিক ফাউন্ডেশনে ইমাম অ্যাসোসিয়েশন তাদের সাথে কথা বলেছে, দেখলাম তারা এটা বলতে উদ্গ্রীব। তখন আমরা রিলিজিয়াস এক্সপার্টের দিয়া এটা খুতবাটা রেখেছি। এই উদ্যোগের সফলতা জানতে 10,000 মানুষের উপর চলে গবেষণা। তাদের অর্ধেককে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত বার্তা দেওয়া হয়, বাকি অর্ধেকের শুধু ব্লাড সুগার মাপা হয়। 1 বছর পর দেখা যায় যারা রোগের তথ্য জেনে জীবনযাপনে পরিবর্তন এনেছেন তাদের ঝুঁকি কমেছে 43 ভাগ। তথ্য না পাওয়াদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ 7 ভাগ বেশি। তাদের লিপিড প্রোফাইল উন্নতি হয়েছে, তাদের নলেজের ইমপ্রুভমেন্ট হয়েছে, তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করছে। আর একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই এলাকাগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে গেছে। দেশে বর্তমানে 2.5 কোটি মানুষ ভুগছেন ডায়াবেটিসে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের পাশাপাশি অস্থিরতা আলুর বাজারেও। খুচরা বাজার পর্যন্ত গিয়ে প্রতি কেজি আলুর যৌক্তিক সর্বোচ্চ দাম 46 টাকা, অথচ কৃষক থেকে ক্রেতা পর্যন্ত 5 বার হাত বদলের পর সেই আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। আর মাঝখানের অসাধুদের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ না থাকায় যা ধীরে ধীরে লাগামহীন। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 12 থেকে 13 টাকা। এরপর হিমাগার ভাড়া, পরিবহন সহ সব খরচ বাদ দিয়ে খুচরায় আলুর যৌক্তিক দাম সর্বোচ্চ 46 টাকা। অথচ কৃষক থেকে মজুতদার, ফরিয়া, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী হয়ে সেই আলু কিনতে হচ্ছে 70 টাকায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমাগারের ফরিয়া ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে আলুর দাম, যদিও বিষয়টি স্বীকার করতে চান না কেউই। অনেক সময় দেখা যায় যে তাদের ইএমআইতে হয়তো করতে পারে, এটা করলেও করতে পারে। 200 টাকা 300 টাকা লাভ করলে যথেষ্ট, কিন্তু তারা করতেছে একটা বস্তা থেকে মিনিমাম 1500 থেকে 2000 টাকা পর্যন্ত লাভ করতেছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমানো ও সরকারের কঠোর নজরদারি বাড়ানো হলে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব, বলছেন ব্যবসায়ী ও ক্রেতারা। যারা যারা মাল আপনার স্টক করে বড় বড় ব্যবসায়ী, এনাদের কারসাজির কারণেই আপনার মনে করেন আপনার এই বাজারে আর কি জিনিসপত্রের দাম বাড়ে। সরকার যদি সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে হয়তো একটু কমতে পারে, নিয়ন্ত্রণে আসতে পারে। আলুর বাজার নিয়ন্ত্রণে হিমাগার থেকে বাজার পর্যন্ত অভিযান চালানো সবসময় সম্ভব হয় না, তবে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তা। বাজারে ক্রাইসিস সৃষ্টি করে তারপরে অতিরিক্ত মুনাফা করব, এই ধরনের অপরাধ পেলে দেখা যাবে যে আমরা হিমাগার বন্ধ করার চেষ্টা আমরা সুপারিশ করব, হিমাগার বন্ধ করার সুপারিশ করব, পাশাপাশি তাদেরকে হয়তো বা দণ্ড দেওয়ারও চেষ্টা করব। জেলায় পাকড়ি, কার্ডিনাল সহ অন্তত 30 জাতের আলুর আবাদ হয়। গতবার 53,215 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 12,24,000 মেট্রিক টন আলু।
জেলার ৪২টি হিমাগারে ধারণ ক্ষমতা ৩,৯৩,৬২০ মেট্রিক টন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।